কানে হেডফোনটা লাগিয়ে একটু আড়ালে চলে যান। আজকের গল্পটা বড্ড ব্যক্তিগত। বিশ্বাস করুন, এই কথাটা জীবনে কাউকে বলিনি, হয়তো বলতে পারবও না। কিন্তু আমার ভেতরটা এমন একটা ভারে আটকে আছে যে আর চুপ করে থাকতে পারছি না। মনে হচ্ছে কথাগুলো একবার যদি বলে ফেলি হয়তো একটু হালকা লাগবে। এই যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, আমার চোখ দুটো হয়তো মিথ্যে বলছে না। ভেতরে ভেতরে যে ঝড় বইছে তা বাইরে থেকে বোঝার উপায় নেই। আমি অনুসূয়া। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে সামাজিক বাঁধনগুলো খুবই শক্ত। ছোটবেলা থেকেই শিখেছি কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু জীবনের কিছু গল্পে ঠিক ভুল বলে কিছু থাকে না, থাকে কেবল তীব্র এক অদৃশ্য টান, যা সমস্ত বিচার বুদ্ধিকে গ্রাস করে ফেলে। এই মুহূর্তটা আমার জন্য ভীষণ কঠিন। আমি জানি আপনারা হয়তো আমার এই স্বীকারোক্তি শুনে অনেক রকম কথা বলবেন, বিচার করবেন। কিন্তু তার আগে শুধু একবার আমার জায়গায় নিজেদের বসিয়ে ভাবুন তো, যদি এমনটা আপনাদের সাথে ঘটত, আপনারা কি করতেন? এই যে আমি এখানে বসে আছি একটা সাধারণ সুতির শাড়ি পরে, চুলগুলো হয়তো একটু এলোমেলো, কিন্তু এই নিরীহ চেহারার আড়ালে যে একরাশ গোপন গল্প আর অব্যক্ত যন্ত্রণা লুকিয়ে আছে তা কজন বোঝে? আমার চোখে হয়তো আজও সেই ঘটনার রেশ লেগে আছে, একরাশ নীরব প্রতিবাদের মতো। আমার এই নির্লিপ্ত মুখেও কোথাও যেন সেই স্পর্শের রেশ লেগে আছে, যা সামাজিকতার সীমা ছাড়িয়ে গিয়েছিল বহুকাল আগে। আর হ্যাঁ, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সমর্থন আমার খুব দরকার। আমার বিয়ের তখন মাত্র 2 বছর। সব ঠিকঠাকই চলছিল। নতুন সংসার, নতুন মানুষ, সব মিলিয়ে একটা ছিমছাম সাধারণ জীবন। স্বামী সুমি কর্মসূত্রে কলকাতায় থাকত, মাসে একবার কি 2 বার বাড়ি আসত। আমি গ্রামের বাড়িতেই শ্বশুর শাশুড়ি আর দেওর অরুণকে নিয়ে থাকতাম। অরুণ, আমার দেওর, তখন সবে কলেজে উঠেছে। অল্প বয়সের চাপুল্য তার চোখে মুখে সবসময় লেগে থাকত। তবে একটা জিনিস আমি প্রথম থেকেই লক্ষ্য করতাম, অরুণ বড্ড বেশি চুপচাপ। তার চোখ দুটো যেন সবসময় কিছু একটা খুঁজত, কিছু একটা বলতো, যা মুখে বলা যায় না। সে বাড়ির অন্য কারোর সঙ্গে এতটা সহজ ছিল না যতটা আমার সাথে। প্রথম প্রথম ভাবতাম ছোট ভাই, নতুন বৌদি, তাই হয়তো একটু বেশিই মিশুক। কিন্তু সময়ের সাথে সাথে সেই মিশুকতা একটা অন্য রূপ নিতে শুরু করলো। আমাদের বাড়িতে রান্নাঘরের পাশেই একটা ছোট বারান্দা ছিল, আর সেখানে দাঁড়িয়ে রান্না করার সময় আমি প্রায়শই দেখতাম অরুণ তার পড়ার টেবিল থেকে আমার দিকে তাকিয়ে আছে। প্রথম প্রথম এদিক ওদিক তাকিয়ে খেয়াল করিনি, কিন্তু একদিন হঠাৎ করে তার চাহনি আমার চোখ এড়িয়ে গেল না। লজ্জায় আমার হাত থেকে খুন্তিটা প্রায় পড়েই যাচ্ছিল। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিয়েছিলাম। সেদিন রাতে ঘুমোতে গিয়েও তার সেই অপলক দৃষ্টি আমার চোখে ভাসছিল। মনে মনে নিজেকে বকেছিলাম, ছি, কী সব ভাবছি, সে তো ছোট। কিন্তু মন তো আর যুক্তি মানে না। পরের দিন থেকে সচেতনভাবে লক্ষ্য করতে শুরু করলাম, সত্যিই কি অরুণ আমাকে দেখছে? আর অদ্ভুতভাবে হ্যাঁ, দেখছে। আমার সামান্য নড়াচড়াতেও সে এক পলকে আমার দিকে তাকিয়ে থাকত, যেন আমি তার চোখের সামনে থাকা কোনো রহস্যময় গ্রন্থ। একদিন বিকেলবেলা শাশুড়িমা প্রতিবেশীর বাড়ি গিয়েছিলেন। আমি ঘরের কাজ করছিলাম। অরুণ দোতলার বারান্দায় বসে বই পড়ছিল। আমি কাপড় মেলতে গিয়েছিলাম ছাদে। বাতাসে আমার শাড়ির আঁচল বারবার উড়ছিল। হঠাৎ দেখি অরুণ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে, তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। আমি মুখ তুলে তাকাতেই সে চোখ নামিয়ে নিল। কিন্তু ওই মুহূর্তটুকুতে আমি তার চোখে এমন কিছু দেখেছিলাম যা আমাকে স্থির করে দিল। এক ধরনের নীরব অনুনয়, এক গভীর আকুলতা। সেদিন থেকেই আমার ভেতরটা কাঁটা দিতে শুরু করলো। এ কেমন সম্পর্ক, এ কেমন দৃষ্টি? ধীরে ধীরে অরুণ আরও কাছে আসতে শুরু করলো। অজুহাতের পর অজুহাত। বৌদি, এই বইটা খুঁজে পাচ্ছি না। বৌদি, চা করে দেবে? বৌদি, একটা কথা ছিল। তার কথা বলার ধরন, চোখের ভাষা, সব কিছুই যেন ইঙ্গিতপূর্ণ হয়ে উঠছিল। একদিন রাতে খাওয়ার পর আমি থালা বাসন ধুচ্ছিলাম। সুমি তখনও বাড়ি আসেনি। শাশুড়িমা ঘুমিয়ে পড়েছিলেন। অরুণ আমার পাশে এসে দাঁড়ালো, বলল, বৌদি, ঠান্ডা লাগছে না? আমি বললাম, না, ঠিক আছে। সে আমার হাতের কাছে এসে নিজের গায়ের চাদরটা দিয়ে আমাকে প্রায় ছুঁয়ে ফেলল। আমি চমকে উঠে সরে এসেছিলাম। তার চোখের দিকে তাকাতে পারিনি। একটা অস্বস্তিকর নীরবতা ঘিরে ধরেছিল আমাদের। সেদিন রাতে বিছানায় শুয়ে আমার বুক ঠিপ ঠিপ করছিল। কি হচ্ছে আমি নিজেকে বোঝাতে পারছিলাম না। এই অনুভূতিগুলো কি শুধুই আমার কল্পনা, নাকি সেও? এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছিল।
আমরা যেন এক অদৃশ্য সুতোয় বাধা পড়ছিলাম। আমাদের সম্পর্কটা যেন পরিবারের চোখে স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে এক অতল গহ্বরের দিকে এগোচ্ছিল। অরুণ প্রায়ই আমার আশেপাশে থাকত, রান্নাঘরে, বারান্দায়, ছাদে। তার উপস্থিতি আমার স্নায়ুর ওপর এমন চাপ তৈরি করত যে আমি অস্থির হয়ে উঠতাম। একবার জ্বর হয়েছিল আমার, সুমিত তখনও বাইরে। অরুণ আমার পাশে এসে বসল, আমার কপালে হাত রেখে দেখল জ্বর আছে কিনা। তার হাতের স্পর্শে আমার সারা শরীর শিরশির করে উঠেছিল। সে যেন আমার ভেতরটা অনুভব করতে পারছিল। তার চোখে ছিল এক গভীর মমতা, যা স্বামীর চোখেও দেখেনি। সেই দিন আমার ভেতরটা পুরোপুরি পাল্টে গিয়েছিল। আমি জানতাম এটা ঠিক নয়, এটা পাপ। কিন্তু ওই স্পর্শের মাদকতা আমাকে ভুলিয়ে দিয়েছিল সব নীতি নৈতিকতা। একদিন দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, অরুণ আমার ঘরে ঢুকেছিল। আমি তখন শাড়ি পাল্টাতে যাচ্ছিলাম। সে আমাকে ওই অবস্থায় দেখে দ্রুত চোখ সরিয়ে নিয়েছিল, কিন্তু সেই এক পলকের দেখা যেন তার মনে গভীর দাগ কেটেছিল। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু আমি জানি তার মনের ভেতর তখন কী ঝড় বইছিল। আমার নিজেরও বুক ধরফর করছিল। আমি লজ্জায় কুঁকড়ে যাচ্ছিলাম, কিন্তু একই সাথে এক অদ্ভুত উন্মাদনা আমাকে গ্রাস করেছিল। এরপর থেকে তার আচরণ আরও গভীর হতে শুরু করল। সে আমার দিকে এমনভাবে তাকাত যেন সে আমার সমস্ত সত্তাকে দেখতে পাচ্ছে। তার চাহিনিতে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, যা আমি এতদিন নিজের মনেই লুকিয়ে রেখেছিলাম। অরুণ একদিন আমাকে সোজা বলেই ফেলল, বৌদি, তোমাকে আমার খুব ভালো লাগে। আমি চমকে উঠেছিলাম, বুকের ভেতরটা কেটে উঠেছিল। এসব কি বলছিস অরুণ, তোর লজ্জা করে না? আমি কঠিন হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার গলার স্বর দুর্বল শোনাচ্ছিল। সে আমার দিকে এক অদ্ভুত মায়াবী হাসি হেসেছিল। লজ্জা? তোমার জন্য আমার সব লজ্জা চলে গেছে বৌদি। আমি শুধু তোমাকেই দেখি, শুধু তোমাকেই ভাবি। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সে আমার হাত ধরেছিল, খুব আলতো করে। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি নিজেকে সরাতে পারিনি। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এ যেন এক নিষিদ্ধ জগতের দরজা খুলে গেছে আমার সামনে। এরপর থেকেই আমাদের সম্পর্কটা আরও জটিল হয়ে ওঠে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, অরুণ আমার ঘরে আসত। আমরা ঘণ্টার পর ঘণ্টা কথা বলতাম। সে আমাকে তার সব স্বপ্ন, সব অনুভূতি বলত, আর আমি শুনতাম। তার সান্নিধ্য, তার কণ্ঠস্বর আমাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে নিয়ে যেত। আমাদের স্পর্শগুলো আরও গাঢ় হতো। সে আমার চুলে হাত বুলিয়ে দিত, আমার কাঁধে মাথা রাখত। তার নিঃশ্বাসের উষ্ণতা আমি অনুভব করতাম। আমি জানতাম এটা ভুল, এটা অনুচিত, কিন্তু তার প্রতি আমার টান এতটাই তীব্র হয়ে উঠেছিল যে আমি কোনো যুক্তি মানতে পারছিলাম না। এক গভীর আবেগের বন্যায় আমি ভেসে গিয়েছিলাম। সে আমাকে এমন সব কথা বলত যা সুমিত কখনো বলেনি। সে আমার ভেতরের মানুষটাকে দেখতে পেত, আমার কষ্টগুলো বুঝতে পারত। আমার মনে হয়েছিল এই মানুষটাই আমাকে বোঝে। একদিন সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলেছিল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি। তার এই কথা আমাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। আমার মনে হয়েছিল আমি আর এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবো না। আমি যেন এক অদৃশ্য জালে ফেসে গিয়েছিলাম। একদিকে সমাজের ভয়, লোকলজ্জার ভয়, সুমিতের প্রতি অপরাধবোধ, আরেকদিকে অরুণের প্রতি এক গভীর নিষিদ্ধ আকর্ষণ। এই টানাপোড়েন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার রাতের ঘুম চলে গিয়েছিল। দিনের বেলাও আমি স্বাভাবিক থাকতে পারতাম না। মনে হতো সবাই যেন আমার গোপন কথা জেনে ফেলেছে। আমার ভেতরটা ভয়ে আর অপরাধ বোধে ডুবে থাকত। অরুণ মাঝে মাঝেই আমাকে বলতো, তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও, আমি কি করব বৌদি? তার এই কথায় আমি আরও বেশি অসহায় হয়ে পড়তাম। তার নীরব দাবি, তার অধিকার বোধ আমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছিল যেখানে আমার কোনো পথ খোলা ছিল না। আমি তাকে আঘাত করতে পারতাম না, আবার এই সম্পর্কটা মেনেও নিতে পারছিলাম না। সে যেন আমার মানসিক দুর্বলতার সুযোগ নিত। তার চোখের গভীর চাহনি, তার হাতের স্পর্শ, সব যেন এক অদৃশ্য দড়ি দিয়ে আমাকে বেঁধে ফেলেছিল। আমি যেন তার হাতের পুতুল হয়ে গিয়েছিলাম। সে আমার নীরব সম্মতি পেয়েছিল, আর আমি সেই সম্মতি দিয়ে নিজেকে এক জটিল চক্রের মধ্যে ফেলেছিলাম। একদিন সুমিত হঠাৎ করে বাড়ি চলে এলো। তার আসার খবর ছিল না। সেদিন রাতে আমি আর অরুল দুজনেই ভীষণ ভয়ে ছিলাম। সুমিতের উপস্থিতি আমাদের সম্পর্কটাকে আরও বেশি নিষিদ্ধ করে তুলেছিল। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। আমার মনে হচ্ছিল এই বুঝি সব ফাঁস হয়ে যাবে।
এই গোপন সম্পর্কটা আমাকে দিনের পর দিন আরও বেশি ক্লান্ত আর ভারাক্রান্ত করে তুলছিল। আমি বুঝতে পারছিলাম এই ভুলটা আমাকে আরও গভীরে ঠেলে দিচ্ছে। এই সম্পর্কটা শুধু আমার নয়, অরুণের জীবনও নষ্ট করে দিচ্ছে। একটা সময় আমি বুঝতে পারলাম এই সম্পর্কটা আর চলতে পারে না। এটা শুধু আমাকেই নয়, আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। অরুণের প্রতি আমার টান যত গভীরই হোক না কেন, এর পরিণতি যে ভয়াবহ হবে তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি একদিন অরুণকে কঠিন গলায় বললাম, অরুণ, এটা ভুল, আমরা যা করছি তা পাপ, এটা বন্ধ করতে হবে। সে প্রথমে মানতে চাইল না। তার চোখে ছিল রাগ, হতাশা আর একরাশ অভিমান। সে আমার হাত ধরে বলেছিল, তুমি আমাকে ঠেলে দিচ্ছ দৌদি, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, অরুণ, এটা ভালোবাসা নয়, এটা এক ধরনের মোহ যা আমাদের দুজনকেই শেষ করে দেবে। আমরা যেই পরিবারে আছি সেই পরিবারের সম্মান আমাদের রাখতে হবে। সুমিতের কথা ভাব, মা বাবার কথা ভাব। সেদিন আমরা দুজনেই অনেক কেঁদেছিলাম। তার চোখে আমি একরাশ যন্ত্রণা দেখেছিলাম, কিন্তু আমি জানতাম এই কষ্টটা সাময়িক, এই ভুলটা থেকে বেরিয়ে আসতেই হবে। আমি নিজেকে শক্ত করেছিলাম, নিজের ভেতরে থাকা সেই দুর্বলতাকে জয় করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সম্পর্কটা এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে আমার মন আর শরীর দুজনেই শান্ত হতে পারছিল না। আমি জানতাম এই পরিণতি থেকে নিজেকে রক্ষা করতে হলে আমাকেই কঠিন হতে হবে। শেষ পর্যন্ত অরুণকে রাজি করালাম। সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করল। সেই নীরব চাহনি, সেই ইঙ্গিতপূর্ণ স্পর্শগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। আমাদের মধ্যে দূরত্ব তৈরি হলো, যা ছিল খুবই প্রয়োজনীয়। তবে আজও আমার মনে সেই আঘাতটা রয়ে গেছে। সেই নিষিদ্ধ ভালোবাসার রেশ এখনও আমার মন থেকে পুরোপুরি মুছে যায়নি। এই ঘটনা আমাকে শিখিয়েছে আবেগের বশে এমন কোনো ভুল করা উচিত নয় যার জন্য সারা জীবন অনুশোচনা করতে হয়। প্রতিটি সম্পর্কেরই একটা সীমারেখা থাকে, আর সেই সীমারেখা অতিক্রম করলে তার ফল ভয়াবহ হতে পারে। তাই মনকে সংযত রাখতে হয়। জীবনটা বড় কঠিন, এখানে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে ফেলতে হয়, না হলে একটা ছোট্ট ভুল পুরো জীবনটাকে নরক বানিয়ে দিতে পারে। সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন মন আর মস্তিষ্কের মধ্যে যুদ্ধ চলে। সেই সময় ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল। নিজের সম্মান আর আত্মমর্যাদা সবার আগে।